হ্যালো 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 আমার ক্লাস 7 এর চুটকু পুটকুদের জন্য চলে এসেছি আমি সেকেন্ড সামেটিভের বাংলার সিলেবাসের পড়াশুনো নিয়ে। সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ, চলো আমাদেরকেও তো পড়তে হবে, রেডি হতে হবে। আমার চুটকু পুটকুর দলের জন্য চলে এসেছি আমি আজকে বাংলা নিয়ে। হ্যালো, আমি সুচেতা ম্যাম তোমাদের। আজকে আমরা পড়বো কার দৌড় কদ্দূর এবং নোট বই, দুটো টপিক আজকে আমরা পড়বো এবং দুটো টপিক থেকে আজকে আমরা কোশ্চেন কি আসতে পারে, পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আজকে দেখে নেবো। কারণ সেকেন্ড সামেটিভ আর বেশি দেরি নেই, তাহলে আমাদেরকে জলদি জলদি শুরু করতে হবে। তো চলো শুরু করে দিই। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার দৌড় কত দূর। এটা একটা তোমাদের গল্প এবং খুব সুন্দর একটা গল্প যেটা আমরা আজকে পড়বো। চলো শুরু করি। দেখো, এই যে গল্পটা কার দৌড় কত দূর, এই গল্পটা নামটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট নির্দিষ্ট জিনিসের দৌড় কিন্তু নির্দিষ্ট জায়গা অবধি। কার দৌড় কত দূর অর্থাৎ কার সীমানা কত দূর অবধি, কে কত দূর অবধি যেতে পারে, আমরা সেটাই কিন্তু আজকে দেখবো গল্পতে। বলছে ইঁদুরের দৌড় তার গর্তের পানে, অর্থাৎ ইঁদুর দৌড়ায় কোথার দিকে, তার গর্তের দিকে। অর্থাৎ ইঁদুরের কিন্তু ওটাই ঠিকানা। এখানে দৌড় বলতে সেই রেসের কথা কিন্তু বলছে না। তোমরা বলতে পারো যে ম্যাম ইঁদুর তো চারিদিকে দৌড়ই, আমার বাড়িতেও তো ইঁদুর আসে, আমার বিছানার তলে ঢুকছে, খাটের তলে ঢুকছে, রান্নাঘরে ইঁদুর, বারান্দায় ইঁদুর, মাঠে ইঁদুর, ঘাটে ইঁদুর, চারিদিকে ম্যাম ইঁদুর। তাহলে আপনি বলছেন ইঁদুরের গর্ত, দৌড় গর্তের দিকে। এইখানে দৌড় বলতে কিন্তু একটা নির্দিষ্ট সীমানা বলছে যে তার শেষ সীমানাটা কত দূর অবধি। এখানে কার দৌড় কত দূর বলতে ব্যাপারটা বোঝাচ্ছে শেষ ঠিকানা। মানুষের শেষ ঠিকানা কিন্তু দিন শেষে এসে তার বাড়ি, তাই তো? তাহলে এই শেষ ঠিকানাটাকে কিন্তু বোঝাচ্ছে। সেরকমই ইঁদুরের দৌড় কিন্তু তার গর্তের দিকে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, অর্থাৎ খবর আমরা কানে কানেই খবর পাই, তাহলে খবর কি হয় কানের দিকে। আঘ্রাণের দৌড় নাকের দিকে, আঘ্রাণের মানে ঘ্রাণ, গন্ধ, গন্ধ, তার দৌড় হচ্ছে নাকের দিকে, অর্থাৎ গন্ধ কিন্তু আমাদের নাকেই আসে। সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানদারের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে। অর্থাৎ মানুষ সুখ যখন আছে সে দুঃখের দিকে যাচ্ছে, দুঃখ যখন আছে সে সুখের দিকে আসছে। জন্মের দৌড় মৃত্যুর দিকে, গাছ মাত্রই দৌড়াতে নারাজ। তাহলে দেখো, এই সরি, জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। প্রত্যাশীর দৌড় মরীচিকার দিকে, প্রত্যাশী মানে যে প্রত্যাশা করে, এবারে আশাবাদী, আশাবাদী যে প্রত্যাশী মানে আশাবাদী মানুষকে বলছে যে আশাবাদী, তার দৌড় হচ্ছে মরীচিকার পেছে। মরীচিকা কি, মরীচিকা জিনিসটা কি, একদম মরুভূমিতে আমরা যেটা দেখতে পাই দূরে বা কোনো জায়গায় দূরে একটা জলের মতন আমরা দেখতে পাই, সামনে যখন যাই তখন দেখি সেই জলটা নেই, এটাকে বলা হয় মরীচিকা। তাহলে যারা যে প্রত্যাশী, যে আশাবাদী, যে এক্সপেক্ট করে সবকিছু, তার দৌড়টা কিন্তু সবসময় মরীচিকার দিকে, মানে যতই এগিয়ে যাচ্ছে পাচ্ছে না, যতই এগিয়ে যাচ্ছে পাচ্ছে না। আপেল দৌড়ায় মাটির দিকে, অর্থাৎ আপেল যখন গাছ থেকে পড়ছে, একটা আপেল গাছ থেকে যখন পড়ছে, তাহলে পড়ে সে কোথায় আসছে, মাটিতে আসছে, তাহলে তার দৌড়টা হচ্ছে কোথায়, মাটি অবধি। গাছ মাত্রেই দৌড়াতে নারাজ, একমাত্র গাছ, যাকে কিন্তু দৌড়াতে হয় না, তাই বলছে গাছ মাত্রই কিন্তু এখানে দৌড়তে নারাজ। এটা কেন বলছে দেখে নি। আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম, বলছে একমাত্র গাছ যে দৌড়তে পারে না বা দৌড়তে নারাজ, বাকি সমস্ত প্রাণী কিন্তু চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তারা বোধ হয় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা এক জায়গায় ঠাঁই বসেই খাবার তৈরি করতে পারে। তাহলে গাছ যে দৌড়ায় না তার একটা কারণ কি বলছে না, তারা কিন্তু এক জায়গায় বসেই খাবার তৈরি করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণীরা কিন্তু সেটা পারে না, তাই তারা কিন্তু খাবারের জন্য হোক যে কোনো কারণের জন্য হোক তারা কিন্তু দৌড়চ্ছে। গাছ যেহেতু শুধুমাত্র এক জায়গায় বসেই তার খাবারটা তৈরি করতে পারছে, তার প্রয়োজনীয় জিনিসটা পূরণ করতে পারছে, সেহেতু গাছ একমাত্র কিন্তু দৌড়চ্ছে না।
কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। ভিয়েন মানে হচ্ছে বড় রান্নার জায়গা। ভিয়েন কথার অর্থ হচ্ছে বড় রান্নার জায়গা। দেখবে যখন কোনো ভোজ বাড়িতে তোমরা যখন যাও, কোনো বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে যখন যাও, দেখবে সেখানে বিরাট বড় একটা জায়গা নিয়ে রান্না বান্না হচ্ছে ভোজের, কারণ ভোজে প্রচুর মানুষ, একটা অনুষ্ঠান বাড়িতে প্রচুর মানুষ, তাহলে সেই জায়গায় কি হচ্ছে, প্রচুর বড় একটা জায়গা নিয়ে রান্না বান্না হচ্ছে, রান্না করছে, এই করছে, ওইটাকে বলা হয় ভিয়েন। কারণ বলছে যে গাছ কিন্তু এক জায়গায় খাবার তৈরি করতে পারলেও প্রাণীদের কিন্তু এক জায়গায় বসে খাবার তৈরি করার মতন কোনো ভিয়েন নেই, অর্থাৎ কোনো বড় রান্নাঘর নেই যেখানে প্রাণীরা এক জায়গায় খাবারটা বানিয়ে নিতে পারে। প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়, প্রাণী মাত্রই, যে কোনো প্রাণী, তাদেরকে কিন্তু খাবার সংগ্রহ করতে হয়। আর খাবার সংগ্রহের জন্য তাকে কিন্তু দৌড়তে হচ্ছে, সেটা তুমি একটা জীবকেই বলো, একটা ছোট্ট কীটকেই বলো, একটা ইঁদুরকেই বলো, একটা বেড়ালকেই বলো, একটা মানুষকেই বলো, তাদেরকে কিন্তু খাবারের জন্য দৌড়তেই হচ্ছে। এই কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। স্থাণু না হয়ে মানে স্থির না হয়ে, এক জায়গায় স্থির না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করছে। বলছে এক জায়গায় তারা স্থির থাকছে না, তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে, রসনা করে রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় না। কুইক মার্চ মানে দ্রুত কুচকাওয়াজ বা দ্রুত, কুইক মার্চের আসল মানেটা হচ্ছে দ্রুত কুচকাওয়াজ, কিন্তু এখানে কুইক মার্চ অর্থে তোমাকে বোঝানো হয়েছে যে দ্রুত হাঁটা, মানে দ্রুত চলা। বলছে দ্রুত চলাকে এখানে বলছে কুইক মার্চ। বলছে হতে পারে যে মানুষ এদিক ওদিক মানে দৌড়াচ্ছে, যাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু এমন নয় দৌড়াচ্ছে বলে, খাবার সংগ্রহ করছে বলে, দৌড়াচ্ছে বলে তারা একদম কুইক মার্চ করে দৌড়াবে তা কিন্তু নয়, মানে একদম স্পিডে যাবে তা কিন্তু নয়। দুনিয়ার সব প্রাণী কিন্তু যে কুইক মার্চ করে বা কুইক মার্চ করে খেতে দৌড়ায় না। কেউ কেউ দৌড়য় আস্তে কিংবা জোরে, আপনার কৃতিত্বে, কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাহলে বিভিন্ন জন যে ফিরছে, যাচ্ছে, মানে দৌড়াচ্ছে, বিভিন্ন জনের কিন্তু দৌড়ানোর বা যাওয়ার ভঙ্গিমাটা কিন্তু এখানে আলাদা। কেউ দৌড়াচ্ছে আস্তে, কেউ দৌড়াচ্ছে জোরে, কেউ পা দিয়ে, কেউ গা দিয়ে, কেউ পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ গা এলিয়ে এলিয়ে যাচ্ছে। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব হচ্ছে অ্যামিবা, একটা এককোষী প্রাণী। অ্যামিবাকে আমরা জানি একটা এককোষী প্রাণী। বাকি তো জীবন বিজ্ঞানের এটা ব্যাপার, এই কি হয়ে গেল, হ্যাঁ জীবন বিজ্ঞানের ব্যাপার, জীবন বিজ্ঞানে এর সম্পর্কে কি হচ্ছে আরো অনেক ডিটেলসে তোমরা পাবে। এখানের জন্য আমি এটুকুই তোমাদের বললাম যে একটা এককোষী প্রাণী হচ্ছে অ্যামিবা। এখানে দেখো অনেক প্রাণীদের কথা বলা হবে এই পুরো গল্পটা জুড়ে, যার দেহ বলতে একখালি সেল ছাড়া আর কিছু নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার, নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশটা ও ক্ষণিকের পা হিসেবে আগিয়ে দেয়। তার পুরো শরীরটা বলতে একটা সেল ছাড়া কিন্তু আর কিচ্ছু নয়, এবং ওই জায়গা থেকে অদ্ভুতভাবে একটাকে পাকে সে বের করে এবং সেইটাকে বের করে আগিয়ে দেয় সেই দিকে। তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। প্রোটোপ্লাজম মানে এক ধরনের জেলির মতন অংশ, সেলের মধ্যে থাকে এক ধরনের জেলির মতন পদার্থ, সেলের মধ্যে থাকে এক ধরনের জেলির মতো পদার্থ। সেলের মধ্যে তার থাকে এক ধরনের জেলির মতন পদার্থ যেটা সে বের করে। এমনি করে মুহুর্মুহু মানে বারবার, মুহুর্মুহু মানে বারবার বা প্রতিবার, বারবার
ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা এরকম অনুমানই করা যায় না। বলছে কত মন্দ গতিতে, মানে ধীর গতিতে, এখানে মন্দ গতিতে মানে কত ধীর গতিতে যে অ্যামিবা চলে তা মানে মানে ভাবতেই পারবে না। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমনি করেই চলছে, একেবারে কখনো থেমে যায়নি। অর্থাৎ অ্যামিবার চলার ধরনটা ভীষণ আস্তে আস্তে, ভীষণ ধীরে ধীরে, কিন্তু কখনো সে থেমে যায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত। এই লাইনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে এরা শরীরের সৈন্য সামন্ত কাদের বলা হয়েছে? এরা শরীরের সৈন্য সামন্ত, এরা বলতে কাদের বলা হয়েছে? বহিঃশত্রুকে নাশ করতে তারা ছুটে যায়। এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম, এটাও একটা এককোষী জীব। তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। এইগুলো কিন্তু একটু খেয়াল করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সিলিয়া কাদের বলা হয়? সিলিয়া কাকে বলা হয়? এককোষী জীবের কি কি, মানে কোন কোন এককোষী জীবের নাম এখানে দেওয়া হয়েছে। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকো চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসেব আমরা রাখি না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে। চিংড়ির যে দাঁড়া, দেখো এখানে দেখতে পাবে চিংড়ির যে দাঁড়া, সেই দাঁড়াটা দিয়ে কিন্তু চিংড়ি এইভাবে 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 চলে। কিন্তু দেখো এখানে বিভিন্ন প্রাণীর দেখো ছবি দেওয়া আছে এবং বিভিন্ন প্রাণীরা কিন্তু ছুটছে, চলছে, কিন্তু প্রত্যেকের চলার ধরনটা আলাদা। চিংড়ি যেভাবে চলছে শামুক সেভাবে চলছে না, শামুক যেভাবে চলছে উট সেভাবে চলছে না, উট যেভাবে চলছে ক্যাঙ্গারু সেভাবে চলছে না, ক্যাঙ্গারু যেভাবে চলছে চিতাবাঘ সেভাবে চলছে না। প্রত্যেকে কিন্তু চলছে, দৌড়চ্ছে, কিন্তু দৌড়ানোর ধরনটা হয়ে যাচ্ছে আলাদা। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড জোরে জোরে নাড়ে। এখানে দেখাচ্ছে দেখো যে সবারই কিন্তু ধরনটা আলাদা। কোনো কোনো পতঙ্গ দৌড়াবার সময় তাদের ডানা প্রচন্ড জোরে জোরে নাড়ছে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে কে উড়বার সময় 400 বার ডানা নাড়ায়, কে উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়? এফিড। আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে। এটা অনেক সময় প্রশ্ন আসবে যে কে এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে? এফিড। বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংসপুরু পা দিয়ে, চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। শামুক যদি তোমরা দেখেছো এই বর্ষাকালে তোমরা প্রচুর শামুক দেখতে পাবে। শামুক যখন যায় ওই এক ধরনের দেবে শামুকটা তুমি মানে প্রথমে এরকম দেখতে পাবে শাঁখের মতন আছে, আস্তে 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 নিচ থেকে ওর পাটা বিস্তার করে। ওই যে পুরু মাংস পুরু দেখবে এরকম করে থাকে। এবারে আগেরটাতে দেখো ছিল এই যে এই জিনিসটা দেখো, শামুকটা যদি আমরা এরকম করে যখন শামুকটা তুমি টাচ করবে ওই পাটা কিন্তু ওর গুটিয়ে যায়। ও যখন চলে, ও যখন চলাফেরা করে তখন দেখবে আস্তে 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 নিচ থেকে ওটাকে না ওই পাটাকে পুরো পাটাকেও বের করে আস্তে 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 ওটা দিয়েও যায় এবং ও যে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে একটা জলীয় চিহ্ন, মানে এই যে পুরোটা দিকে একটা জলীয় চিহ্ন কিন্তু রয়ে যায়। ওই জলীয় চিহ্নটাতে বোঝা যায় যে ও মানে রাস্তাটা দিয়ে কেউ গেছে, রাস্তাটা দিয়ে যে গেছে একটা ছাপ রেখে দিয়ে যায়। তো সেরকমই এখানে বলছে, কি বলছে কোথায় পেলাম আমরা? হ্যাঁ, বাগানের শামুকরা যখন চলে তাদের একখানা পুরু পা দিয়ে চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। তা দেখলে বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। অর্থাৎ লেখক বলছেন যে এই পথে আমি যে গেছি, মানে একটা ছাপ রেখে যায়, যেন মনে হচ্ছে এই পথটা আমার, এই পথ দিয়ে আমি গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকুশলতা। বলছে যারা উচ্চতর জীব তাদের গমন শক্তির কিন্তু অনেক কলাকুশলতা। এইটা কিন্তু এক ইম্পর্টেন্ট লাইন, ব্যাখ্যা করো।
ব্যাখ্যা করো বলে আসবে, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। বলছে কত কত মানে ভারী জন্তু, মানে যারা ওজনে ভারী, তারা কত ওজন নিয়ে কত সময় কত দূর দূর গেছে। ঘোড়ার কথা যদি বলি, হাতির কথা যদি বলি, তারা ওই ওই ভারী শরীর নিয়ে, ওর ওপরে ভারী ভারী বোঝা নিয়ে কত দূর দূর হেঁটে চলে গেছে। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতন ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে ঠপ ঠপ থপ থপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। হিপো মানে হচ্ছে গন্ডারকে বলছে, এই সরি জলহস্তিকে বলছে। জলহস্তিকে বলছে যে একটা হালকা কোনো পাখি তার হাওয়ায় তীরের মতন ছুটে চলে যাওয়া, আর একটা জলহস্তি সে বিশাল আকায় এক মানে জীব, মানে ধরো একটা পাখির সাথে এখানে জলহস্তির তুলনা করেছে। আমি যদি একটা পাখির সাথে একটা হাতির হেঁটে যাওয়া বা চলে যাওয়া উড়ে যাওয়া, এটাকে যদি আমি আর কি পার্থক্য করতে চাই, তো এটা খুব বোকামি যে এইটার কিন্তু কোনো রকম কোনো মিল হয় না। একটা পাখি সে মানে তার ডানা দিয়ে হাওয়ার মাধ্যমে তীরের মতন হালকা তো উড়ে চলে গেল, একটা পাখি কতটুকু ওজন চলে গেল, কিন্তু তার সাথে যদি আমি গুলিয়ে ফেলি একটা হিপো বা একটা জলহস্তিকে বা একটা হাতিকে, একটা ভারী ওজনের জন্তুকে, সেইটা কিন্তু আমার ঠিক হবে না। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতন। কোশ্চেন আসে, 1 মার্কসের কোশ্চেন আসবে যে চিতাবাঘের দেহের ওজন কত, 130 পাউন্ডের মতন। সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল। তাহলে দেখো এখানে দুটো বাঘের, একই জন্তু, বাঘ দুটোই কিন্তু বাঘ, চিতাবাঘ নেকড়ে বাঘ দুটোই বাঘ, কিন্তু দুটোর প্রজাতি আলাদা। ও নেকড়ে বাঘ ও চিতাবাঘ দুটোই একই জন্তু, কিন্তু দুটোর প্রজাতি আলাদা। বলছে দেখো এখানে যেটা, যে নেকড়ে কিন্তু যে ওজন দেহের 130 পাউন্ডের মতন যে ওজন, বলছে ও ঘন্টায় 70 মাইল অব্দি দৌড়াতে পারে, কিন্তু ওই নেকড়েও প্রায় একই ওজন, কিন্তু ও কিন্তু 36 মাইল দৌড়াতে পারে। মানে একটা চিতাবাঘ যতটা স্পিডে যতটা দূর অব্দি যাচ্ছে, ওই একই ওজনের নেকড়ে ততটা অব্দি কিন্তু যেতে পারছে না। তাহলে দেখো একই ওজন একই জিনিস একই প্রজাতির জীব পশু, কিন্তু দুজনের গমনটা কিন্তু আলাদা। কেউ যাচ্ছে খুব জোরে, কেউ যাচ্ছে একটু জোরে, কেউ যাচ্ছে একদম ধীরে ধীরে। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক একটা হরিণ আছে। এটা খুব ইম্পর্টেন্ট, যে গোবি মরুভূমিতে যে হরিণটা আছে তার নাম কি, গ্যাজেলি। গ্যাজেলি নামক একটা হরিণ আছে, তার গতিশক্তি অত্যধিক। তা বলছে যে মরুভূমিতে যে গ্যাজেলি বলে যে হরিণ, তার গতিশক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। তার দেহের ওজনটা যতই হয়ে যাক না কেন, যতটা দেখো 80 পাউন্ড তার দেহের ওজন, কিন্তু সে প্রচন্ড অত্যধিক জোরে কিন্তু সে যায়। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজিতে হার মেনেছিল নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য কিন্তু দেখা যায়। আমরা দেখবে একটা গল্প পড়েছি খরগোশ আর কচ্ছপের, একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছি, যে খরগোশ খুব স্পিডে দৌড়ায় আর কচ্ছপ তো থুপ 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 একদম আস্তে আস্তে দৌড়ায়। এই গল্প আমরা ছোটবেলায় পড়েছি যে একটা কচ্ছপ আর একটা খরগোশের মধ্যে রেস হচ্ছে, হ্যাঁ মানে কম্পিটিশন হচ্ছে, রেস কে আগে পৌঁছবে। হ্যাঁ একটা জায়গা বেঁধে দিয়েছে, সেই জায়গায় এবার খরগোশ তো খুব স্পিডে দৌড়াচ্ছে, কচ্ছপ তো দৌড়াতে পারে না, কচ্ছপ থপ 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 করে করে যাচ্ছে। এবার খরগোশ বলছে, বাবা কচ্ছপের যা দৌড়, কচ্ছপের যা দৌড়ের ছিঁড়ি, ও তো পৌঁছাবে না, আমি অনেকটা চলে এসেছি বাবা, আমি একটু ঘুমাই আরাম করে, ও ততক্ষণে আস্তে আস্তে আসুক, ও যতক্ষণে আসবে আমি আরেকটু দৌড়ে দেবো, আমি তো এমনি স্পিডে দৌড়ে, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, আমি কম্পিটিশন জিতে যাব। এই করে কি হয়েছে, খরগোশ তো ঘুমিয়ে পড়েছে, এমন ঘুমিয়ে পড়েছে সে আর ওঠেনি। ওই যে থপ থপ করে চলে যাওয়া কচ্ছপ, সে কিন্তু থুপুক 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 করে আস্তে 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 ঠিক পৌঁছে গেছে।
সেই গল্প আমরা ছোটবেলায় পড়েছি, সেটা দেখো এখানে আছে যে কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজিতে খরগোশ দৌড়ের বাজিতে কিন্তু হার মেনেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য কিন্তু দেখা যায়। খরগোশ কিন্তু স্বভাবতই খুব স্পিডে যায়, খরগোশের এটা স্বভাব যে খুব স্পিডে যাওয়া, কিন্তু মানে তার মধ্যেও কিছু গতির তারতম্য দেখা যায়। খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন, এগুলো আমরা কখনো ভেবে দেখিনি। আমরা জানি যে চলো একটা খরগোশ, তো হ্যাঁ খরগোশ জোরে দৌড়ায়, সে সব খরগোশই দৌড়ায়, কিন্তু তাদের দৌড়ানোর যে একটা গতি আছে তার মধ্যেও যে কিছু পার্থক্য আছে সেটা আমরা দেখব। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টায়, মোটরের দৌড়ের কাছাকাছি, একটা মোটর যতটা দৌড়াতে পারে সেই দৌড়ের কাছাকাছি। রেস হর্স মানে যে হর্সদের দিয়ে রেস করানো হয়, দেহের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতন। গ্রে হাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল। এখানে বিভিন্ন কিন্তু জীবদের, বিভিন্ন পশুদের কিন্তু গতিবিধিগুলো তোমাদের দিয়েছে, এবং এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। বলছে পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। পাখিরা দেখো এক যে দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে তাদের ওই আকাশে উড়ে উড়ে। মেরু প্রদেশের টার্নার্স প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হজ্জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরো বেশি, ঘন্টায় কত, 200 মাইল। এখানে প্রত্যেকটা পাখির নাম কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা পাখির নাম, এই যে টার্নস হজ জাতীয় পাখি, তারপরে দেখো আমরা দেখতে পাবো আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। সেই পাখি কিন্তু ওড়ে না, কিন্তু প্রচুর স্পিডে সে হাঁটে। কিভাবে? দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড, সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বাপু বিরাট, ওজন কত, 7000 পাউন্ড, সেই নিয়ে গদাই লস্কর চালে, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। গদাই লস্কর চাল মানে ধীর গতিতে যাওয়া, গদাই লস্কর চাল মানে ধীর গতিতে চলা। বলছে হাতি এত বড় তার শরীরটা নিয়ে ধীর গতিতে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে যেতে পারে। এই জায়গাটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন বেশি আসবে, এমসিকিউ এবং 1 মার্কস, যে কে কত পাউন্ডের ওজন এবং কত মাইল বেগে ছুটতে পারে। বরাহের দেহের ওজন বেশি, 90 পাউন্ড, চলৎ শক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে যাকে এটিপি বলা হয়, নামক একটা রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তিটা উৎপন্ন হয়। বলছে পেশি যখন কাজ করে তখন ওই এটিপি নামক যে রাসায়নিক পদার্থ, সে কিন্তু কাজ করতে সাহায্য করে। বাইরের চলাটা কিন্তু আসল নয়। এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকারের চলা তা হলো মানুষের নিজের চলা। এই যে চলাটা, বাইরের চলাটা আসল নয়। তাৎপর্য লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাৎপর্য লেখো। বলছে পৃথিবীতে এত চলার মধ্যে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে, সব থেকে যদি সত্যি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে। বলছে মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে। কেমন না, মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন, ঘন্টায় 1,86,000 মাইল, তার কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে। বলছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে যেটা সত্যি, সেটা হচ্ছে মানুষের নিজের চলা। তো নিজের চলাটা কেমন? হাঁটা না,
হাঁটা নয়, মানুষের মনটা যে চলছে, মন মানুষের কত স্পিডে চলছে, সে যে এতটা স্পিডে চলছে যে এত কিছু পেরিয়ে কিন্তু মানুষ তার মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও তার আছে, মন তার রথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। মানুষের মনের যে চলা, মানুষের মনের যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আছে মানুষের মধ্যেই, মানুষের হাতের মুঠোয় তার কন্ট্রোল। আমার মন যে পরিমাণে চলছে, যে পরিমাণে আমি সমস্ত কিছু পেরিয়ে একটা মন পেয়েছি, এবং শুধুমাত্র মনটা পাইনি, মনকে চালাবার ক্ষমতাও আমি পেয়েছি। আমার ইচ্ছে হলে আমার মনকে আমি খারাপ করতে পারি, আমার ইচ্ছে হলে আমি আনন্দ থাকতে পারি, আমার ইচ্ছে হলে আমি কাউকে হিংসে করতে পারি, আমার ইচ্ছে হলে আমি কাউকে খারাপ বাঁচতে পারি। তাহলে বলছে যে এই যে মন চালাবার ক্ষমতা, মনটাই তার রথ, কারণ মনকেই তো সে চালায়। আমরা যা কাজকর্ম করি প্রথম আমাদের কোথায় আসে? মনে আসে, আমাদের মনের মধ্যে আসবে কাজটা, তবে আমি বাইরে কাজটা করতে পারবো। ধরো আমি ভাবছি যে আমি আজকে মানে আমি কোথাও হেঁটে যাচ্ছি, আমি বেড়াতে যাচ্ছি, ট্রেনে করে চেপেছি, ট্রেনে করে যাচ্ছি, তাহলে আমার কিন্তু মনের মধ্যে আগে হয়েছে যে আমি বেড়াতে যাব, তাহলে মনটাকে আমি নিজের কন্ট্রোলের করছি, আমি যাব না, তার মানে আমি কন্ট্রোল করছি না, আমি কোথাও যাবো না, আমি আজ বাড়িতে ঘুমোবো, বাড়িতে আজকে আমি খাবো দাবো, মাংস ভাত খাবো, ঘুমোবো। তাহলে আমি আমার মনটা কন্ট্রোল করছি যে না আমি আজকে যাবো না। মনটাকে চালাবার ক্ষমতাও কিন্তু মানুষেরই আছে, মনটাই তো তার রথ। মন রথ অবাধ, অর্থাৎ মন আমার অবাধ, তার কোথাও যেতে নেই মানা, মনের কোথাও যেতে মানা নেই। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতন খুর ছিল না, হাতে পায়ে 5 আঙ্গুল বিশিষ্ট জীব ছিল তারা, কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙ্গুলগুলি অদৃশ্য হয়ে রইল শুধু মাঝের আঙ্গুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়ার খুর কি, এটা কিন্তু প্রশ্ন আসে, যে ঘোড়ার যারা পূর্বপুরুষ যে ঘোড়া ছিল তাদের কিন্তু মানে একদম 5 আঙ্গুল বিশিষ্টই ছিল, 5টা আঙ্গুলই কিন্তু পায়ে ছিল। যত ক্রমবিকাশ ঘটেছে, ক্রমবিকাশের ফলে কি হয়েছে, আস্তে 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 সমস্ত আঙ্গুলগুলো চলে গেছে, অদৃশ্য হয়ে মাঝের আঙুলটা খালি রয়েছে, যেটাকে আমরা খুর বলি। ঘোড় দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। ভগবান সমস্ত জীবকে সৃষ্টি করেছে, সমস্ত জীব পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত যত জীবকে সৃষ্টি করেছে সবার শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারণ তুমি একটা ঘোড়া বলো, একটা পশু বলো, একটা বাঘ বলো, একটা হাতি বলো, একটা পাখি বলো, একটা মাছ বলো, একটা সামান্য জীবকণাও বলো, মন মানুষের কাছে আছে, সেটাকে চালাবার ক্ষমতা একমাত্র মানুষের আছে, কোনো প্রাণীর নেই। তারা গায়ের জোর দেখাতে পারে, তারা ভীষণ গায়ের জোর দেখাতে পারে, ছুটে চলে যাবে, এই করে দিতে পারে, মনের জোরটা তারা দেখাতে পারে না, কারণ ওই মন একমাত্র মানুষের কাছেই আছে। মনের দৌড়ে ওই জন্য কিন্তু মানুষ চ্যাম্পিয়ন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, লাইনটা থেকে প্রশ্ন আসে, তাৎপর্য লেখো। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে। ওয়েনসাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে, ভারতে শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে, ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে, আর কলম্বাস তার দুর্জয় মনকে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন, শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। অর্থাৎ মনটাকে নিয়েই মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি তো এই মনটাকে নিয়েই। আমরা বাহ্যিকে সব অনেক কিছু দেখতে পাই, এই মনটা নিয়েই দেখো এত এত মানুষ কিন্তু এদিক থেকে ওদিক চলে গেছে, তাদের মনের ইচ্ছে হয়েছে তাই তারা কিন্তু গেছে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুকেও কিন্তু চালাতে সমান উৎসুক। বলছে মানুষ যে শুধু নিজের মনটাকে কন্ট্রোল করতে পারছে, মনটাকে চালাতে পারছে এমন কিন্তু নয়, মনের সাথে সাথে মানুষ সমস্ত কিছুকে কিন্তু চালনা করতে পারছে বা চালাতে পারছে। যেমন দেখো মানুষ ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সমস্ত কিছু কিন্তু মানুষই চালাচ্ছে। তো মানুষ কিন্তু আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে, সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, 3 ভুবনের অধীশ্বর, 3 ভুবনের অধীশ্বর, স্বর্গ মর্ত পাতাল
তিন ভুবনের অধীশ্বর বা রাজা, অধীশ্বর মানে রাজা, অধীশ্বর বা রাজা হতে চাইছে মানুষ। তিন ভুবনের জল স্থল বাতাস, জল স্থল বাতাসের রাজা হতে চাইছে মানুষ, এবং মানুষ সমানভাবে দৌড়চ্ছে কিন্তু সেইভাবেই। তাই জীবের 440-তে, জীবনের 440-এ মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলছে। চারিদিকে সবাই ছোটাছুটি করছে। কিসের এই জয়যাত্রা? এত তরা, পৃথিবীটাও পাগলের মতন হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? এই যাত্রা তোমার থামাও। সূর্যি তো কারু পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভেতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানেই তো জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চড়ই বেতি। এই যে কথাটা, এই যে লাস্টের যে ব্যাপারটা, যে চড়ই বেতি, অর্থাৎ বারবার প্রকৃতি পৃথিবীর কাছে কিন্তু কবি বারবার জিজ্ঞেস করেছেন, চড়ই বেতি মানে কি? এগিয়ে যাওয়া। চড়ই বেতি অর্থাৎ এগিয়ে যাও। চড়ই বেতি কথার অর্থ এগিয়ে যাও। বলছে আমি পৃথিবীকে জিজ্ঞেস করলাম যে কেন দৌড়াচ্ছ, কেন তোমার এত তাড়াটা কিসের, কেন দৌড়াচ্ছে? পৃথিবী জবাব দিচ্ছে, বলছে সবাই তো নির্দিষ্ট একটা টাইমে, তাহলে তুমি এত তাড়া কিসের, তোমার এত কিসের তাড়া, কেন তুমি দৌড়াচ্ছ? পৃথিবী বলছে থেমে গেলেই তো জীবন শেষ। একটা দেখবি একটা শিশু যখন জন্মায়, তার জন্ম হলো একটা মানুষ যখন জন্মাচ্ছে, শিশু জন্মে থেকেই দেখ সে নিজের অ্যাক্টিভিটি করছে। সে যখন ছোটদের মতন করছে, তারপরে একটু বড় হচ্ছে, তারপরে হাঁটতে শিখছে, চলতে শিখছে, কথা বলতে শিখছে, মানে দৌড়চ্ছে তো সমস্যার সাথে, পড়াশুনো শিখছে, বড় হচ্ছে, হায়ার স্টাডি করছে, চাকরি পাচ্ছে, বিয়ে থাওয়া করছে, সংসার করছে, ছেলে মেয়ে মানুষ করছে, তারপরে সে বার্ধক্য হয়ে জীবনটা তার থেমে যাচ্ছে। তাহলে থেমে যাওয়া মানেই তো জীবনটাই শেষ। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা চলেইছি, আমরা কিন্তু চলছি, আমরা দৌড়াচ্ছি। আমরা যদি থেমে যাই, জীবনটা আমাদের ওখানেই শেষ হয়ে যাবে। তাই পৃথিবী কি বলেছে, যে থেমে যাওয়া মানেই কিন্তু আমাদের জীবনটা শেষ হয়ে যাওয়া, গতি বন্ধ করতে নেই। মানুষের এক একটা বয়সে এক একটা সময় কিন্তু মানুষ কিন্তু এক একটা গতিতে চলছে। গতি কারুর এক রকমের হতে পারে, কারুর আরেক রকমের হতে পারে, সেটা ফ্যাক্টর না, কিন্তু চলছে, থামেনি। একটা এককোষী জীব, মানে যার কোনো পৃথিবীতে গিয়ে নেই, একটা এককোষী জীব, অ্যামিবা থেকে শুরু করে একটা মানুষের তুলনা করেছেন কিন্তু এখানে কবি, বুঝতে পারছিস? শুরু করেছে একটা এককোষী জীব, যে এমন হাঁটে যে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু থামেনি, হাঁটছে, থামে কিন্তু নি, বোঝা গেছে? সে কিন্তু থামেনি, সেও হাঁটছে। কারণ থামা মানে জীবনটা শেষ হয়ে যাওয়া। তার জন্যে এইটার নাম কার দৌড় কত দূর। তো চলো, এটা তোমাদের আজকের গল্প। আমি এখান থেকে তোমাদের বলে দিলাম যে কি প্রশ্ন আসবে। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নোটবুক। নোটবুক মানে কি আগে আমরা সেটা জানবো। নোটবুক কথার অর্থ লিখেছেন কিন্তু সুকুমার রায়। সুকুমার রায় ভীষণ সুন্দর একজন লেখক, যার আবোল তাবোল বিশ্ববিখ্যাত, এবং শিশু ভিত্তিক কবিতা তিনি লেখেন, শিশুদের কবিতা লেখেন, আজগুবি কবিতা লেখেন। কেননা কারণ তিনি হচ্ছেন শিশুদের জন্য কবিতা লেখেন, আর শিশুদের মনের মধ্যে কিন্তু যত আজগুবি ভাবনা চিন্তা, শিশুদের মনের মধ্যে ভাবনা চিন্তা কিন্তু বিরাট আজগুবি, যেগুলো হয়তো আমরা যখন বড় হয়ে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু ওই মানে এটা কি বলছে, কিন্তু শিশুদের কাছে ওইগুলোই হচ্ছে ভীষণ মানে কৌতূহলের একটা জিনিস, ভীষণ প্রশ্ন একটা জিনিস, ভীষণ সিরিয়াস একটা ব্যাপার। নোটবুক জিনিসটা হচ্ছে যেখানে আমরা সব কিছু লিখে রাখি। নোটবুক কথার মানে হচ্ছে আমরা যেখানে
সমস্ত কিছু লিখে রাখি, সেটা হচ্ছে নোটবুক। তো একটা বাচ্চাও ডেলিকার যেখানে যেটা দেখতে পাচ্ছে, যা দেখতে পাচ্ছে সব কিন্তু লিখে রাখছে। এমন অনেক জিনিস যেগুলো হয়তো আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বা দেখি না আমরা, বা দেখেও দেখি না, কিন্তু একটা বাচ্চার কাছে কিন্তু, একটা শিশুর কাছে সেই জিনিসটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট। মানে দেখবি একটা যদি একটা ছাগল রাস্তা দিয়ে পেরোচ্ছে, ছাগলটা বাড়ির কাছে আসছে, ঘাস খাচ্ছে, একটা বাচ্চা কিন্তু এরকম করে দেখবে ছাগলটা ঘাসটা কি করে খেলো, ছাগলটা কি করে হলো। যেমন আমরা বাড়ির মধ্যে আছে, দেওয়ালে টিকটিকি আছে দেওয়ালে টিকটিকি আছে, টিকটিকি নিজের মতন কাজ করছে। একটা বাচ্চা টিকটিকিটা কি করে উঠছে, টিকটিকিটা পোকাটাকে ধরছে, টিকটিকিটা পোকাটাকে ধরে কি করছে, এই সব কিন্তু তার দেখা চাই, বোঝা চাই, এবং ওই ব্যাপারটা কিন্তু তার কাছে খুব সিরিয়াস। আমাদের কাছে কিন্তু ওই সব ব্যাপারের কোনো সময়ই নেই, কিন্তু ওদের কাছে কিন্তু ওই ব্যাপারটাই ভীষণ সিরিয়াস। দেখ, আবার আমরা এবার কবিতায় আসি। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তাহলে কবি বলছেন দেখো দেখো, এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এক হাতে পেন্সিল আর এক হাতে নোটবুক, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। বলছে কিলবিল লেখাতে ভরা, কি লেখা? ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। বলছে যেই ভালো কথা শোনে চটপট লিখে রাখছি। কেমন ভালো কথা? ভালো কথাগুলো এবার দেখ কেমন ভালো কথা। ফড়িংয়ের কটা ঠ্যাং, আর শোলা কি কি খাই। এগুলো হচ্ছে একটা শিশুর ভালো কথা, ইম্পর্টেন্ট কথা, দরকারি কথা, যেটা নোটবুকে ও লিখে রাখছে। আমরা কিন্তু নোটবুকে কি লিখে রাখি? আমাদের দরকারি কোনো কিছু লিখে রাখি। তো একটা শিশুর তো এগুলোই দরকার, আর ওর কি দরকার? বলছে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এটা তোদের যেটা আসবে সেটা হচ্ছে নোটবুকে কি কি লিখেছে। আঙ্গুলেতে আঠা দিলে কেন লাগে চটচট। অর্থাৎ বাচ্চার মনে সব সময় একটা প্রশ্ন আসে, জানিস তো, সব সময় একটা কোশ্চেন, আঠাটা চটচট করছে কেন, আরশোলাটা কোথায় গেল, ফড়িংটা ধরে দেখি তার কটা আছে। আমরা যখন ছোট ছিলাম দেখবি যখন ফড়িং বসতো, আমরা এরকম করে ফড়িংটা ধরতাম না, আমরা এরকম করে ফড়িং ধরতাম, এবং আমরা ফড়িং ধরে তার লেজের মধ্যে আমরা সুতো বাঁধতাম। আমি বাঁধতাম, আর খুব বদমাস তো, আমি বাঁধতাম। হ্যাঁ, তো এরকম করে সুতো বাঁধতো, সুতো বেঁধে ফড়িংটাকে ঝুলিয়ে রেখে দিয়ে কি দেখছে, ফড়িংটা কি করছে, ফড়িংটার কটা ঠ্যাং কটা পা কি করছে। এই যে এই আজগুবি ভাবনা চিন্তাগুলো এবং এই যে ব্যাপারগুলো, যে একটা বাচ্চার মনের মধ্যে যে আজগুবি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু কবি আজকে এই কবির কবিতাটা কবি লিখেছেন যে নোটবুকে আমরা যেমন দরকারি কথা লিখি, বাচ্চার অনেক আজগুবি প্রশ্ন থাকে, সেইগুলো কিন্তু সে এভাবে নোটবুকে লিখছে। বলছে আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট। সব আজগুবি তার, মানে এই কবিতাটাই তো আজগুবি। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। বলছে আমি দেখে শুনে পড়ে বুঝেছি যে এগুলো কেন হয়, কেন এরকম হয়, তারপর আমি আগাগোড়া লিখতে বসেছি নোটবুকে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। মানে দেখো, একটা শিশু আরেকটা শিশু, মানে একটা চরিত্র, এই যে রামা বলতে একজন যে শিশু, সে আরেকজনকে ডাকছে, কি বলছে দেখো, বলছে কান করে কটকট, ফোড়া করে টনটন। বলছে কান কটকট করছে, ফোড়া টনটন করছে ব্যথায়, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। কি বলছে, আবার কাল থেকে একটা জিনিস আমি খটকা করছি, ঝোলা গুড়, ঝোল গুড়, যেগুলো দেখবি যে রুটি দিয়ে খাই, ঝোল গুড়, আখের গুড়, পাটালি যে ঝোল গুড়। বলছে ঝোল গুড় আর ঝোলা গুড়টা কিসে দেয়, সাবানে দেয় না পটকায় দেয়। আর তো আমার মনের মধ্যে খুব খটকা, মানে সন্দেহ হচ্ছে, খটকা হওয়া মানে সন্দেহ হওয়া।
এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। বলছে আমি প্রশ্নগুলো লিখে রাখি, মেজদাকে খুঁচিয়ে খুঁচিয়ে এই আজগুবি প্রশ্নের আমি জবাব জানবো। পেট কেন কামড়ায় বলো বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। বলছে আজগুবি না, জোয়ানের আরক খেলে তো ঝাঁঝ লাগবেই। কিন্তু শিশুর মনের আজগুবি প্রশ্ন যে কেন, শিশুদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় কেন, এই কেন প্রশ্ন কিন্তু শিশু মনের প্রত্যেকটা শিশুদের, কোনো কিছু দেখবে, কোনো কিছু শুনবে, যাই করবে, রাস্তায় বেরোবে, ঘুরতে যাবে, হাঁটতে যাবে, যা দেখবে কেন, কেন এটা হলো, কেন ওটা হবে না, এটা কেন, ওটা কেন, সব উত্তর কিন্তু তার কেন। তো বলছে পেট কেন কামড়ায়, মানে পেটটা যে ব্যথা করছে, বলছে এটা কেন হচ্ছে, জোয়ানের আরকে ঝাঁঝ কেন, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, সব কেনর উত্তর দেখ। নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, বলছে নাক ডাকে কেন আর পিলে কেন চমকায়, মানে বুক কেন, মানে হৃৎপিণ্ড কেন এরকম করে ধুকধুক 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 যে করছে, পিলে চমকানো, এটা কেন হচ্ছে। কার নাম দুন্দুবি, দুন্দুবি মানে ঢাক, ঢাককে বলা হয় দুন্দুবি। কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোটবুক পড়নি। তাই কি সুন্দর মিষ্টি একটা জিনিস বলছে, যা কিছু তার হয়েছে সব কিন্তু সে কোথায় রেখেছে, সব কিন্তু সে রেখেছে নোটবুকে। এই যে বলছে কার নাম দুন্দুবি, মানে ঢাক কাকে বলে, আর কাকে বলে অরণি, মানে যে কাঠে আগুন জ্বালানো যায় অরণি। অরণি কথার অর্থ হচ্ছে যে কাঠটা দিয়ে, মানে যে কাঠে আগুন জ্বলে, মানে চকমকি যে পাথর দেখেছিস, চকমকি পাথর, সেই চকমকি পাথর এরকম করে ঠুকে, সেই চকমকি পাথরকে বলা হয় অরণি, চকমকি পাথর। যা দিয়ে আগুন জ্বলে, ঠিক আছে। বলছে কার নাম, তাহলে কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোটবুক পড়নি, বলছে তোমরাও কি আমাকে বলবে যে হ্যাঁ তোমরা নোটবুক পড়নি। মানে কি সুন্দর একটা ব্যাপার দেখ, মানে এত সুন্দর একটা ব্যাপার যে নোটবুকে হাজার মানে কথা, হাজার আজগুবি কথা কিন্তু লিখে রাখা থাকে। একটা শিশু মন, একটা বাচ্চার মনের অনেক আজগুবি কথাবার্তা থাকে, সেগুলো কিন্তু দেখ সব লিখে রেখেছে নোটবুকে। আরশোলা কি খায়, পেট কেন কামড়াচ্ছে, নাক কেন ডাকা হচ্ছে, হৃৎপিণ্ড কেন ধুক 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 করছে, কেন আঠা হাতে লাগলে হাতটা চটচট করে। বাচ্চারা প্রশ্ন, বাচ্চাদের অবারিত প্রশ্ন, তাদের প্রশ্নের কাছে তুই জর্জরিত হয়ে যাবি, আর তাদের সমস্ত প্রশ্নই হচ্ছে এই আজগুবি ধরনের প্রশ্ন। তাহলে আমরা আজকে কিন্তু যে দুটো আমরা পড়লাম, নোটবুক পড়লাম, এবং নোটবুক থেকে যে সব কথাগুলো আমি বললাম, যে আলোচনাগুলো, সেগুলো কিন্তু প্রথম যে প্রশ্নটা আসে তোমাদের সেটা হচ্ছে যে নোটবুকে কি কি লেখা আছে। এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, আর অনেক সময় এই লাইনটা তুলে কোশ্চেন দিয়ে দেয়, ভালো কথা শুনি যেই লিখে, শুনি যেই চটপট লিখি তাই। কোন ভালো কথা, কোন ভালো কথা, তাহলে কোন ভালো কথা লেখা, লেখা লেখে, তাহলে কোন ভালো কথা যদি লেখে, এইভাবেও যদি প্রশ্নটা তোমাদের দেয়, তাহলেও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা লিখতে হবে যে কোন কোন ভালো ভালো কথাগুলো বলছে। এই যে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঠা লাগলে কেন চটচট করে, কেন পিলে চমকায়, কেন কাঁথা কুতু দিলে ছটফট করে গরু, এই প্রত্যেকটা কিন্তু তোমাদের লিখতে হবে। আরেকটা প্রশ্ন আসছে যে ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে, না ভালো কথা শুনলে কবিতার লোকটা কি করে, নোটবুকে তা লিখে রাখে। এবারে তার এই যে মানে ধরো তোমাদের দেখবে বইয়েও প্রশ্ন আছে যে বলবে কি তোমরাও নোটবুক পড়নি,
এই নোট বই পড়লে আরো কি কি জানা যায়, নোট বই পড়লে আরো কি কি জানা যায় বলে মনে হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। আর সেকেন্ড সাবমিটিভের জন্য মানে ভীষণ ইম্পর্টেন্ট, শুধু প্রশ্ন উত্তর নয়, তাছাড়াও তোমাদের পাঠ্যের যে ব্যাকরণটা আছে ব্যাকরণটা একবার দেখবে। আজকে তোমাদের এই দুটো আলোচনা হলো। আজ তোমাদের এই নোটবুক এবং কার দৌড় কত দূর, কার দৌড় কত দূর থেকে আমি আগেও তোমাদের বললাম প্রশ্ন কিভাবে আসবে, মানুষের লাস্ট পার্টটা থেকে প্রশ্ন আসবে, লাইন তুলে প্রশ্ন আসবে। আর সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে মানে এর ওজন কত, এর ঘন্টায় কত দৌড়ায়, ওর ওজন কত, ও ঘন্টায় কত দৌড়ায়। তাহলে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবার একটা যেটা কথা, যে সেকেন্ড সাবমিটিভ তোমাদের সামনে, বইটা ভালো করে পড়বে, সব ভালো করে পড়ো। 1 মার্কসের প্রশ্ন বইয়ের মধ্যে যা যা আছে সেগুলো তোমরা ভালো করে পড়ো, এবং গল্প হোক কবিতা হোক সেটাকে ভালো করে আগে বোঝো, বুঝে তারপর পড়ো। বুঝে পড়লে কি হবে, যদি কখনো কোশ্চেন তোমাদের কমন না এলো, যেহেতু তোমাদের গল্পটা বোঝা আছে, যেহেতু তোমাদের কবিতাটা বোঝা আছে, সেহেতু কিন্তু সেখান থেকে তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে। তাই বোঝাটা কিন্তু আগে জরুরি, আগে বোঝো, তারপর ওখান থেকে প্রশ্ন লেখো, লাইনগুলো তুলে প্রশ্ন লেখো। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলে দেওয়া এখনই দরকার, যেহেতু তোমরা অলরেডি পরীক্ষা একদম সামনে, যে শর্ট প্রশ্নগুলো কিন্তু আগে করবে। শর্ট প্রশ্ন যত আগে করবে, শর্ট প্রশ্ন যত তাড়াতাড়ি করবে, শর্ট প্রশ্নগুলো যত তাড়াতাড়ি তোমাদের হবে, তত তাড়াতাড়ি কিন্তু বড় প্রশ্নের দিকে তোমরা এগোবে। শর্ট প্রশ্ন করে নেওয়া মানে বড় প্রশ্নের দিকে কিন্তু অনেকটা তোমরা এগিয়ে যাচ্ছ। মনে করো 5টা শর্ট প্রশ্ন, সেই 5টা শর্ট প্রশ্ন যদি তুমি একদম ক্লিয়ার থাকে তোমার কাছে, সেখান থেকে তুমি একটা 3 মার্কস লিখতে পারবে, কারণ ওইটা কেটে কেটেই তো বড়টা। ওই 5 মার্কস, একটা 5 মার্কস বা একটা 3 মার্কসের কেন বলেছে, ওই কেনর মধ্যে অনেক ছোট ছোট 1 নম্বর থাকে, যেগুলো জুড়েই কিন্তু বড় প্রশ্ন। তাই মাথার মধ্যে ক্লিয়ার রাখবে 1 মার্কস শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন ক্লিয়ার রাখলে পুরো কবিতা বা পুরো টপিক বা যেটাই পড়ছো সেটার অল ওভার কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার থাকবে। আর পুরো কবিতাটা, পুরো গল্পটা যদি ঠিকঠাক পড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 মার্কসগুলো করতে প্রবলেম হবে। ছোট ছোট জিনিসগুলো ভুল হয়ে যাবে, সেখান থেকে কিন্তু বড় প্রশ্নগুলো অবশ্যই ভুল হয়ে যাবে। তো চলো তোমরা প্রস্তুতি শুরু করো। আজকের মতন ক্লাসটা এটুকুই, নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।